এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? বাচ্চা নষ্ট করার 1 মাস পর আজ নিশুকে দেখতে আসছে ছেলেপক্ষ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে নিশু। জানালা দিয়ে হালকা ঝড়ো হাওয়া নিশুর শাড়ির আঁচলটা নিচে ফেলে দিল। ফর্সা চেহারার পেটের দিকটায় ফুটে উঠল সেলাইয়ের অস্পষ্ট দাগগুলোর মাঝে নিজের হাত বুলিয়ে নিশু ভাবতে লাগলো সেই বিভীষিকাময় রাতের কথা। ইন্টার এক্সাম শেষ, সারাদিন ফোনে হেডফোন দিয়ে গান শোনা ছাড়া আর কোনো কাজ নেই নিশুর। একদিন সন্ধ্যার পর আম্মু বাসা থেকে খালাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরই আকাশকে কল দিল নিশু। কিছু সময় ধরে মিষ্টি কথোপকথন, এরপর নিশু আকাশকে বাসায় আসতে বলল। নিশুর কথা শুনে আকাশ পুরোপুরি আত্মহারা হয়ে উঠল। কোনো রকম শার্ট গায়ে দিয়ে ছুটে চলল নিশুর কাছে। কিছু সময় পর আকাশ নিজের গন্তব্যে উপস্থিত হলো। রুমের ভেতরে প্রবেশ করে নিশুকে একটানে নিজের কাছে টেনে নিল। প্রথমে কিছুটা সংকোচ বোধ করছিল নিশু, পরে ভেবে দেখল আর কিছুদিন পরই তো আমি আকাশের সাথে পালিয়ে যাব। ভালোবাসা প্রমাণের জন্য নিশু আজ নিজেকে বিলিয়ে দিল আকাশের কাছে। নিজের কার্য শেষ করে আকাশ চলে গেল। যাওয়ার পরই নিশুর মোবাইলে একটা মেসেজ আছে। আমার ফোনে চার্জ নেই, বলে তুমি কিছু মনে করো না, কাল কথা হবে। শুধু এতটুকুই লেখা ছিল। সেই দিনের মেসেজের পর আর আকাশের কোনো খোঁজ নেই। অধীর আগ্রহে সারাদিন মোবাইলের আশেপাশে বসে থাকে নিশু। পরীক্ষা শেষ, তাই কোচিং এর নাম করে বাসা থেকেও বের হতে পারছে না নিশু। এভাবেই আর কতদিন? 20 দিন পরও যখন আকাশ কোনো দেখা মিলল না, নিশু তার আসল রূপ দেখতে পারল। দেহের টান ছিল ওর মুখ্য উদ্দেশ্য। রেজাল্টের দিনও ঘনিয়ে এলো। ওই দিন বাসা থেকে বেরোনোর সুযোগ হলো নিশুর। আকাশের খোঁজে যায় ওদের এলাকায়, কিন্তু এই নামে এখানে কেউ থাকে না। এক এক করে ওর সব বন্ধুদের কাছে গিয়ে খোঁজ নিয়ে নিশু জানতে পারল আকাশ একটা বখাটে ছেলে। বাবা মা মারা গেছে অনেক আগে, এখন মামাদের কাছে হয়তো থাকে। ক্লান্ত শরীর নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে নিশু। আকাশের চিন্তায় আজ যে রেজাল্ট দেবে সেটাও ভুলে গিয়েছিল সে। সোজা বাথরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার শেষে বালিশে মাথা রেখে চুল শুকাচ্ছে নিশু। একটু পর রুমে নিশুর আব্বু এসে বলল, কিরে মা, কি হয়েছে তোর? রেজাল্ট ভালো, অথচ তুই ঘরে মন খারাপ করে বসে আছিস। কই বাবা, কিছু হয়নি তো। তাহলে আমি যা বললো সেটা শুনবি তো? বলো। ঈদের পর আমি তোর সাথে আমার বন্ধুর ছেলের বিয়ে দিতে চাই, তুই প্লিজ না করিস না। নিজের বুকের ভেতর হাজারো কষ্ট রেখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল নিশু। নিশু ভেবেছিল হয়তো আর কোনো সমস্যা হবে না। তার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। 1 মাস পর নিশু খেয়াল করলো এই মাসে তার পিরিয়ড হয়নি। বুকের হার্টবিট বাড়তে থাকলো নিশুর। কি করবে কিছু বুঝতে পারছে না। কথাটি গোপন রেখে দিন পার করছিল নিশু। 2 মাস পর মাঝে মধ্যে নিশু খাওয়ার পর বমি করে। আপুর কাছে সবকিছু খুলে বলল নিশু। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারল নিশু প্রেগন্যান্ট। লোক লজ্জার ভয়ে তাই বাধ্য হয়ে নিশু 1 সপ্তাহ পর বাচ্চা নষ্ট করে দেয়। কলিং বেলের শব্দে নিজের কল্পনার জগৎ ছেড়ে বাস্তবে ফিরল নিশু। এইসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিশুর। যে ছেলেটি আসবে তার নাম রাহুল, একটা কোম্পানিতে জব করে। আজ যদি নিশুকে দেখে পছন্দ হয় তাহলে আজই ওদের কাবিননামা। এই ভেবে শাড়ির আঁচলটা উঠিয়ে নিশু নিজেকে পরিপাটি করে তুলল। কিছুক্ষণ পর নিশু ছেলেপক্ষের সামনে উপস্থিত হলো। সবাই নিশুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। নিশু যা মনে মনে ভাবছিল ঠিক তাই, আজই ওদের কাবিননামা। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। নববধূর সাজে সজ্জিত হয়ে খাটের মাঝে বসে আছে নিশু। আর একটু পর হয়তো তার স্বামী ভেতরে প্রবেশ করবে। চারদিক থেকে ফুলের সুবাস নাকে আসছে নিশুর। একটু পর কারো আসার শব্দে নিশু নড়ে চড়ে বসল। নিশুর মাথায় 1 হাত অবধি ঘোমটা। ঘোমটার আড়ালে নিশু দেখতে পারল একটি লম্বা চওড়া ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিশুর বুঝতে আর বাকি রইল না যে এটি রাহুল। বিধিবদ্ধ নিয়ম অনুসারে নিশু উঠে গিয়ে সালাম দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসল। রাহুল একটু পর বিছানায় বসে নিশুর ঘোমটা সরিয়ে তার সুন্দর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশুও তার নির্বাক চাহনি মুগ্ধ হয়ে দেখছে। রাহুলের চোখের ভাষা নিশু ইতিমধ্যে বুঝতে পেরে গেছে এটি কিসের ইঙ্গিত।
মানুষটির হয়তো আমাকে পছন্দ করেছে। পরক্ষণে আকাশের কথা ভেবে কিছুটা পিছিয়ে বসলো নিশু। তার পিছুটান দেখে রাহুল বলল, আপনি এভাবে ভয় পাবেন না প্লিজ, আর আপনার হাতটা এইদিকে দিন। নিশু নিজের ভ্রু কুঁচকে ভাবছে কি করবে। আকাশের কথা কি জানাবে রাহুলকে? না, সবার মতো রাহুলের কাছ থেকে কথাটি এড়িয়ে যাবে। এইভাবেই কি লোকটাকে ঠকানো ঠিক হবে? রাহুলের ভয়েসে নিশু কেঁপে উঠল। কি হলো, হাতটা দিন। আচ্ছা, আপনি কি এত ভাবছেন? নিশ্চুপ। আমি আপনার মনে যতদিন না পর্যন্ত জায়গা করতে পারবো ততদিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আপনার থেকে দূরে থাকবো। এবার হাতটা দিন। রাহুলের কথা শুনে নিশু একটি চিন্তামুক্ত হলো। হাতটা রাহুলের দিকে। রাহুল নিশুর হাতে একটা বক্স ধরিয়ে দিল। নিশু জানেও না এর মধ্যে কি জিনিস আছে। বক্স হাতে দেওয়ার পর রাহুল নিশুকে উদ্দেশ্য করে বলল, এই, আপনার পেটে ওটা কিসের দাগ? এইভাবে প্লিজ চুপ করে বসে থাকবেন না, আমাকে বলুন ওটা কিসের দাগ? নিশুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। টেনশনে নিশুর হার্টবিট বারবার বাড়ছে আর কমছে। তারপর রাহুল এইরকম রুক্ষ ব্যবহার, নিশু ভয়ে পুরো চুপসে গেছে। কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, আপনি মনে মনে যা সন্দেহ করেছেন ঠিক সেটাই আমার জীবনে ঘটেছে কোনো এক সময়। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই কথাটি আমাকে বিয়ের আগে বললেন না কেন? আর আপনার ফ্যামিলি আমার ফ্যামিলির কাছে কথাটি লুকিয়ে রাখলো কেন? দেখুন, আমি কথাটা আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কথা বলার সেই রকম কোনো সুযোগ পাইনি। আমার ফ্যামিলি এই বিষয়ে কিছু জানে না। প্লিজ আপনি না জেনে আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলিয়েন না। আমার কথাটি শুনুন আগে, তারপর আপনি বিচার করিয়েন এতে আমার ফ্যামিলির কোনো দোষ ছিল কিনা। এরপর নিশু ভয় জড়ানো কণ্ঠে রাহুলকে সব কথা খুলে বলল। রাহুল নিশুর কথাগুলো তাচ্ছিল্যের ভাব নিয়ে চুপচাপ শুনছিল। কথা বলা শেষ হলে নিশু একবার রাহুলের দিকে তাকালো। সে বুঝতে পারল লোকটি তাকে সহ্য করতে পারছে না। আপনার কাহিনী বলা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার কিছু কথা আছে এখন। জি বলুন। আপনি এই কাজটি একদম ঠিক করেননি, আর আমি আপনাকে কোনো দিনও নিজের বউ হিসেবে মানতে পারবো না। এইভাবে বলছেন কেন আপনি? এই কাজটার জন্য কি শুধু মেয়েরাই দায়ী? ছেলেদের দোষ নেই? একটা ছেলেকে অন্ধবিশ্বাসের পরিণাম আজ আমার জীবনে অন্ধকার ঠেলে দিচ্ছে। দেখুন, আপনি কাকে অন্ধবিশ্বাস করেছেন কি না করেছেন সেটা আপনার ব্যাপার। আপনি ও আপনার পরিবারকে কোনো দিন আমি ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আপনাকে আর কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন যে আমার ফ্যামিলি এই বিষয়ে কিছু জানে না? কোনো প্রমাণই দেওয়া লাগবে না। নষ্টা মেয়েরা এইসব করে ফ্যামিলি জানানোর প্রয়োজন মনে করে না। বাহ, আপনার মনে হচ্ছে আকাশের মতো নোংরা। তার প্রমাণ আপনি নিজেই দিয়ে দিলেন। এই দেখুন, আপনি আমাকে আপনার আকাশের সাথে তুলনা করবেন না। আচ্ছা, তুলনা নাই বাদ দিলাম, আপনি আল্লাহকে বিশ্বাস করেন? অবশ্যই করি। সেই জন্য এখন আপনার মুখোশের আড়ালে সত্য কথাটি আমার সামনে বেরিয়ে আসলো। যদি আল্লাহকে মানেন তাহলে হয়তো আপনিও কোনো মেয়ের জীবনে এইভাবে নষ্ট করেছেন। তার শাস্তি আল্লাহ আমার মাধ্যমে আপনাকে দিচ্ছেন। কি বলতে চাচ্ছেন আপনি? আমি আকাশের মতো ক্যারেক্টারলেস? জি না, আমি শুধু আপনাকে স্মরণ করে দিচ্ছি একটি বাণী, যে যেমন কর্ম করবে তার ভাগ্যে তেমন কিছু তাকে ভোগ করতে হবে। এই দেখুন, আপনার এই নীতি কথা বন্ধ করুন। আমার জীবনে কেউ কোনোদিন আসেনি। সত্যি কি তাই? ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে এই কথাটি বলতে পারবেন? বলতে পারবেন কি কোনো মেয়ে এই পর্যন্ত আপনার জীবনে আসেনি? বলতে পারবেন কি কোনো মেয়েকে আপনার ভালো লাগেনি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আমাকে। আসলে তো বলার মতো কোনো শব্দ আপনার নেই। আপনি মানুন বা নাই মানুন, আমি যদি আপনার কাছে চরিত্রহীন নারী হই, আপনিও আমার কাছে চরিত্রহীন পুরুষ। আপনি নিজের ভাষা সংযত করুন, না হলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। আমার জীবনে কেউই কোনোদিন আসেনি। আর আমাকে চরিত্রহীন বলার আগে নিজেকে দেখুন। এত যে নীতি কথা বলছেন, কাউকে ঠকালে কি শাস্তি হয় এটি হয়তো আপনি জানেন। জানি। যদি জানেন তাহলে বুঝতে পারছেন এর শাস্তি। কালকে আপনার বাবা মা বা ফ্যামিলির কাউকে বলে আপনাকে নিয়ে যেতে বলবেন। আপনার সাথে আর যাই হোক সংসার করতে আমি পারবো না। আমার বাবা মাকে ডাকার কোনো প্রয়োজন নেই। আপনার যদি এই চিন্তাধারা হয়
তাহলে আমি আপনাকে আর কষ্ট দিব না, নিজেই ডিভোর্স দিয়ে আপনার জীবন থেকে চলে যাব। পারলে আমাকে মাফ করে দিন। আমি আপনাকে কখনোই মাফ করব না। এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল। নিশু রাহুলের মুখ পানে এখনো চেয়ে আছে। নিজের চোখ দুটো দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে নিশুর। আকাশের থেকে বড় ধাক্কা আজ রাহুল তাকে দিল। এইদিকে রাহুল রাগে ফুঁসতে ফুঁসতে বারান্দায় এসে দাঁড়ালো। শীতের কুয়াশাচ্ছন্ন রাতের ঠান্ডা বাতাস রাহুলের শরীরে গিয়ে বিচ্ছে। বারবার স্মরণ করিয়ে দিচ্ছে নিশুর শেষোক্ত কথাটি, চরিত্রহীন পুরুষ। রাহুল নিজের কাছেই প্রশ্ন করতে থাকলো, সত্যিই কি আমি চরিত্রহীন? এই প্রশ্নটি মাথায় নিয়ে রাহুল ভাবতে লাগলো 4 বছর আগের কথা। রাইসার সাথে পরিচয়টা হয়েছিল খুব অস্বাভাবিকভাবে। কখনো ভাবিনি যে ও আমার জীবনে আসবে। সাময়িক পরিচয়ের পর যে আমরা এতটা কাছে চলে আসব কখনো ভাবতে পারিনি। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। প্রতিদিনের মতো কলেজে গিয়ে আলাপ হয় জান্নাতুল রাইসা নামে একটা মেয়ের সাথে। মেয়েটির সাথে আরো ঘনিষ্ঠ হয়ে পড়ি একসাথে আইসিটি কোচিংয়ে গিয়ে। 2 দিন পর রাইসার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটিকে ভালো লাগতে শুরু করলো আমার। শুধু আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকতো, কিন্তু কোনো কথা বলতো না। কিছুদিন যাওয়ার পর আমি রাইসাকে নিজের মনের কথাটা বলে দিলাম। আমাকে কিছুদিন ঘোরানোর পর রাইসাও আমার প্রস্তাবটি গ্রহণ করলো। এরপর থেকে শুরু হলো আমাদের নতুন জীবন। সারা দিন ঘোরাঘুরি, সারা রাত ধরে চেটিং, সপ্তাহের একদিনও বাইকে করে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। রাইসা আমাকে অনেক বেশি ভালোবাসতো, তবে ওর কিছু বাজে হ্যাবিট ছিল। ওর একটা জিনিস আমার খুব অসহ্য লাগতো। প্রতিটা ক্ষেত্রে আমাকে শুধু সন্দেহ আর সন্দেহ। জন্য আমি আমার সব মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলা অফ করে দিলাম। এমনকি আমি আমার ফেসবুক পাসওয়ার্ডও ওর কাছে দিয়ে দিলাম। তাও ওর সন্দেহ কিছুতেই কমছে না। নিজে থেকে ঝগড়া বাঁধিয়ে আবার নিজেই আমার রাগ ভাঙাবে। এইভাবে কিছুদিন পার হলো। কিছুদিন বললে ভুল হবে, কয়েক মাস পার হয়ে গিয়েছে। ততদিন আমরা দুজনের প্রতি অনেকটা অ্যাক্টিভেট হয়ে পড়েছি। হঠাৎ এক সন্ধ্যায় শরীর খারাপ দেখে আমি ওর সাথে দেখা করতে গেলাম। বাসায় কেউ ছিল না বলেই হয়তো আমাকে আসতে বলেছিল রাইসা। আমার মনে কোনো বাজে চিন্তা ছিল না, শুধু ওর সাথে একটু দেখা কথা বলে চলে আসব। বাসায় এসে বেল বাজাতে রাইসা দরজা খুলে ভিতরে আসতে বলল। রাইসার জ্বর বলে ও নিজেই আমার কোলে মাথা রেখে শুয়েছিল। কিছুক্ষণ গল্প করার পর রাইসার কাছে থেকে চলে আসতে চেয়েছিলাম, তবে পারলাম না। আবেগ নামক জিনিসটা নিয়ে গেল আমাদের অন্য এক দুনিয়ায়। এরপর থেকে রাইসার প্রতি আরো সিরিয়াস হয়ে পড়ি। যেভাবেই হোক কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না। রাইসার সাথে যখন আমার অন্তরঙ্গ হয়ে গিয়েছে, ওকে আমি যত দ্রুত সম্ভব বিয়ে করব। এই চিন্তা নিয়ে পড়ালেখা শুরু করি, পাশাপাশি রাতে ফ্রিল্যান্সিং করি। দেখতে দেখতে 9টি মাস পার হয়ে গেল। ইন্টার পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে। দুজনেই কোনো রকমের টেনে টেনে পাশ করেছি। সারাদিন ঘুরে বেড়ালে কি আর রেজাল্ট ভালো হয়? বাসা থেকে রেজাল্ট নিয়ে অনেক রাগারাগি হলো। ওই রাতে আমার সব থেকে ভালো একটা খবর পেলাম। এতদিন ধরে ফ্রিল্যান্সিং করে আজ আমার পেপ্যাল অ্যাকাউন্টে কিছু টাকা আসছে। টাকার পরিমাণ খুব একটা বেশি নয়, তবে আমার জীবনের প্রথম ইনকাম। আজ নিজেকে সার্থক মনে হচ্ছে। অবশেষে বাসায় রাইসার সম্পর্কে জানাতে পারবো। হয়তো কেউ রাজি হবে না এত ছোট বয়সে বিয়ের কথা বললে, তবে আম্মুকে রাজি আমি করাবো। এই ভেবে রাইসাকে কল দিলাম, কারণ রেজাল্টের 3 দিন আগে রাইসার সাথে প্রচন্ড রকম ঝগড়া হয়। দোষটা প্রথমেই রাইসা করেছে, আমার নিজের বোনকে পর্যন্ত সন্দেহ করেছে। তাই আমিও রাগ করে আর কল করি নাই। এইভাবে ও থাকতে পারে, কিন্তু আমি পারি না। অন্তরঙ্গ কথা ভেবে আমি বারবার ওর কাছে ফিরে যাই। প্রথমবার কল দিলাম, ধরলো না। এখনো মনে হয় রেগে আছে। আরেকবার কল দিলাম, এবারও ধরলো না। রেজাল্ট খারাপ হয়েছে বলে হয়তো ফোন ধরছে না। এই ভেবে আমিও আর ফোন দিলাম না। 2 ঘন্টা পর ও আমাকে ফোন করে দেখা করতে বলে।
আমি ভেবেছিলাম হয়তো নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইবে, হলো তার বিপরীত। শরীর বদলে সরাসরি সম্পর্ক ভেঙে ফেলার কথা বলল। কথাটি বলার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাও রাইসার উদ্দেশ্যে বললাম, তুমি এমন করছো কেন? আমার অপরাধটা কি? প্লিজ রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না। তোমার কোনো অপরাধ নেই। আজ আমরা এখান থেকে ঢাকা চলে যাব। তাই রিলেশন রেখে আর কি হবে বলো? কি হবে মানে? তুমি কি আমার সাথে এতদিন নাটক করছিলে নাকি অন্য কাউকে ভালো লেগেছে? রাহুল, একদম চুপ। আমার জীবনে তুমি বাদে অন্য কেউ আসেনি, আর আমার ফ্যামিলি আমাদের কথা জেনে গেছে। চলো না আমরা দুইজনে পালিয়ে যাই। সেটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমাদের ফ্যামিলি তোমাকে মানবে না, আর আমিও ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে পারবো না। প্লিজ রাইসা, পাগলামি করো না। আমাদের প্রতিদিনের সম্পর্ক আর আমাদের মাঝে সবই হয়ে গেছে। আর একবার প্লিজ ভেবে দেখো। আমি ভেবেই কথা বলছি, তুমি প্লিজ আমাকে মুক্তি দাও। দেখো রাইসা, এইভাবে কোনো সমস্যার সমাধান হয় না। তোমার যদি এই মনোভাব ছিল তাহলে তুমি সেদিনই আমাকে আটকালে না কেন? কোন দিন? এর মধ্যে ভুলেও গেলে? ওই যে সন্ধ্যায় নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলে আমার কাছে। তো কি এমন হয়েছে? এখনকার দিনে এইরকম প্রতিটা রিলেশনে হয়, এটা একটা সাধারণ বিষয়। তুমি যে একটা নষ্টা মেয়ে, আজ তার প্রমাণ পেলাম। দেখো রাহুল, মুখ সামলিয়ে কথা বলো। আমি মুখ ঠিক করেই কথা বলছি। তুমি নিজের দেহের মাধ্যমে আমার মন ভাঙাতে। তুমি তো নিজেই অপবিত্র হলে, সাথেই আমাকেও অপবিত্র করলে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাইসা সোজা আমার গালে একটা চর বসিয়ে দিল। তারপর ভালো থেকো বলে চলে গেল। আমি পিছন ফিরে অনেকবার ওকে আটকানোর চেষ্টা করলাম। রাইসা আমাকে রেখেই চলে গেল। এরপরও বাসায় গিয়ে এক সপ্তাহ পর আবার ওকে ফোন দিলাম। এবারও রাইসা আমাকে ফিরিয়ে নিজেকে ছন্ন ছাড়া মনে হচ্ছিল। রাইসা আমাকে মিথ্যা বলেছিল যে ও ঢাকা চলে যাবে। আসল ঘটনা, ও আমার বন্ধুর সাথে রিলেশন করছে। অনেক চেষ্টা করেছি ওকে আমার জীবনে ফিরিয়ে আনতে। আমার এই চেষ্টা বারবার বৃথা হলো। রাইসা তার সিদ্ধান্তে অটুট। শেষবারের জন্য চেষ্টা করতে ওকে অন্য একটি নাম্বার থেকে কল দিলাম। হ্যালো, কেমন আছো? জি ভালো। কে বলছেন আপনি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি? তুমি আবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করছো কেন? প্লিজ রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। দেখো রাইসা, আমি কিছু এখন রোজগার করি। চলো আমরা পালিয়ে যাই। তোমাকে অনেক সুখে রাখবো। আরে রাখ তোর ভালোবাসা, আর আমাকে জ্বালাতন করবি না। করলে আমি তোর নামে থানায় রিপোর্ট দিতে বাধ্য হব। অনেক ভেবে দেখলাম বারবার উপযোজক হয়ে নিজেকে প্রকাশ করা থেকে তাকে ভুলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। এই ভেবে নিজে চলে আসলাম ওর জীবন থেকে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। ফজরের আজানের শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল রাহুলের। চোখ মেলে তাকিয়ে দেখে নিজের খাটে শুয়ে আছে। নিজেকে প্রশ্ন করতে থাকে, কিভাবে এলাম এখানে? তারপর রাহুলের চোখটা চলে গেল সোফার দিকে। মেয়েটি ঠান্ডায় কুচরিয়ে মুচড়িয়ে শুয়ে আছে। উঠে গিয়ে মেয়েটির গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। ফজরের নামাজ পড়ে রাহুলের মাথাটা একটু ব্যথা করছে। ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। কাল রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। নিশু উঠলে তার সিদ্ধান্তটি তাকে জানাবে। এই চিন্তা করে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে রাহুলের চোখে ঘুম চলে আসলো। সকালে হেয়ার ড্রায়ারের বিকট শব্দ শুনে ঘুম ভেঙে গেল রাহুলের। চোখ মেলে তাকিয়ে দেখে আয়নার সামনে বসে নিশু চুল শুকাচ্ছে। পরনে কমলা পাড় যুক্ত কাটা কালো শাড়ি, হাতে কাচের চুড়ি, কপালের মাঝ বরাবর একটা কালো টিপ, কানে ম্যাচিং করা দুল। বেশ ভালোই দেখা যাচ্ছে নিশুকে। আয়নার মাঝে ফুটে উঠেছে নিশুর প্রতিবিম্ব। সেই মুখ পানে অদ্ভুতভাবে তাকিয়ে আছে রাহুল।
তাছাড়া পরিষ্কার মানুষদের সবকিছুতেই ভালো মানায়। একভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাহুলের মনে প্রশ্ন বিচ্ছে, এত সকালে মেয়েটি সাজুগুজু করে কোথায় চলছে? নিশুকে উদ্দেশ্য করে রাহুল বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? জানালা দরজা বন্ধ। পেছন থেকে রাহুলের কথার প্রতিধ্বনি শুনে নিশু কিছুটা কেঁপে উঠল। তার নম্র গলায় উত্তর দিল, আপনার মন যা তাই সেটাই পূরণ করতে। ঠিক বুঝলাম না। সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করুন, ঠিকই বুঝতে পারবেন। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। বিশ্বাস করুন, কাল রাতে আমি ইচ্ছে করে কথাগুলো বলতে চাইনি। আমার বিপরীতে যে থাকতো সেও একই কথাই বলতো। হয়তোবা যা হয়ে গিয়েছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই। আমি আমার ভাইকে আসতে বলছি, ও একটু পর আসলে আমি আজই চলে যাব। আপনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে এরকম সিদ্ধান্ত নিলেন। বিশ্বাস করুন, আমি রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। কাল রাতেই তো আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। চিন্তা করিয়েন না, যথাসময়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। আপনার জীবনে প্রবেশ করে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। নিশু কথাগুলো এক নাগারে বলে টানা নিঃশ্বাস ফেলছে। বদ্ধ রুমের ভেতরে নিশুর নিঃশ্বাস ফেলার শব্দগুলো স্পষ্ট বুঝতে পারছে রাহুল। নিশু রুম থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে রাহুল নিশুকে উদ্দেশ্য করে বলল, কে বলল? আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি। আপনার জীবনের ঘটনাটি আপনি মুখ ফুটে প্রকাশ করেছেন, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। কাল এই বিষয়ে সারা রাত অনেক ভেবে দেখেছি। এখন আমি আমার সিদ্ধান্তটি জানাতে চাই। জি বলুন। কথাটি বলতে গিয়ে চোখের কোণে হালকা নোনা পানির আভা। নিশু ভাবছে রাহুল কাল রাতের মতোই অপমানজনক কথা বলবে। প্রতিটি মানুষ জীবনে ভুল করে, আপনিও করেছেন। তাই বলে জীবন তো কখনো থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলে যায়। আর নিয়তির উপর কারোর হাত নেই। আমার নিয়তিতে হয়তো আপনি ছিলেন। যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, তাকে জীবনে পাওয়া অনেক ভাগ্যের বিষয়। এই বলে রাহুল দৌড়ে বিছানার উপরে পড়ে থাকা বক্সটি নিয়ে আসলো। নিশু রাহুলের কথা কিছুই বুঝতে পারছে না। বিস্ময়সূচক দৃষ্টিতে নিশু রাহুলের দিকে তাকিয়ে আছে। একটু পর হাঁটু গেড়ে বসে পড়ল রাহুল। নিজের হাঁটুর উপর নিশুর পাটা নিয়ে নিজ হাতে এক পায়ে একটা নূপুর পরিয়ে দিল। নিশুর কাছে সবই মনে হচ্ছে নিছক স্বপ্ন। পায়ে নূপুর পরিয়ে রাহুল নিশুকে বলল, নিজেকে কখনো সবার মাঝে প্রকাশ করতে যাবেন না, আর কাউকে অন্ধবিশ্বাস করবেন না। এই পায়েল পায়ে দিয়ে আজ থেকে শুরু হোক আপনার নতুন পথ চলা। রাহুলের কথা শুনে নিশু মনে মনে ভাবছে, এক রাতের মধ্যে লোকটির এত পরিবর্তন। না, নিজের অতীতের কথা ভেবে তাকে মেনে নিচ্ছে। রাহুলের প্রশ্নের উত্তর দিচ্ছে না। রাহুল আবার নিশুকে উদ্দেশ্য করে বলল, কি এত ভাবছেন? আমার এই পরিবর্তন আপনার কাছে অন্যরকম মনে হচ্ছে, তাই না? না, সেটা না। তাহলে হয়তো ভাবছেন নিজের অতীতের কথা ভেবে আপনাকে মেনে নিচ্ছি। এই যদি আপনার ধারণা হয়, তাহলে আপনি ভুল ভাবছেন। আমার পর আস্থা রাখতে পারেন, আমি কাউকে ঠকাইনি। রাহুলের কথায় কিছুটা অবাক হলো নিশু। নিশুর মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন বিঁধছে। কৌতূহলের বশে প্রশ্ন করলো রাহুলকে, তাহলে কাউকে ভালোবাসতেন? প্রশ্নটি শুনে ক্ষণিকের জন্য রাহুলের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণে সেই হাসিটা ধূসর মেঘে পরিণত হলো। নিশু তার মুখ পানে চেয়ে রয়েছে। মেজাজ তিরিক্ষি ভাব নিয়ে রাহুল বলল, সময় হলে আপনাকে সব জানাবো। শুধু এইটুকু জেনে রাখুন যে জীবনে চলার পথে কিছু ভুল মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। নিশু একটু বাস্তববাদী মেয়ে, কোনো কিছুতে দেরি সহ্য করতে পারে না। তাই মনের সন্দেহ দূর করতে আবার রাহুলকে বলল, আমাকে বলা যাবে নাকি? বললাম তো, সময় হলে সব জানাবো। তার রাগান্বিত চেহারা দেখে নিশু কিছুটা ভয়ে চুপসে গেল, চোখে কাদো কাদো ভাব। এই অবস্থা দেখে রাহুল কিছুটা নম্র হয়ে বলল, আমার অফিসে 9টার মধ্যে যেতে হবে। এখন প্রায় 8টা বেজে যাচ্ছে। আমি গোসল করে রেডি হব, পরে কথা হবে। আচ্ছা শুনুন, কিছু বলবেন? এখনো মনে হয় বাসার কেউ ঘুম থেকে ওঠেনি। আপনি গোসল করে আসুন, আমি আপনার জন্য নাস্তা বানিয়ে আনছি।
নিশুর কথা শুনে রাহুল অবাক হয়ে নিশুর দিকে তাকিয়ে আছে। তার তাকানো নিশুর কাছে কেমন যেন লাগছে। অস্থিরতা ভাব নিয়ে নিশু বলল, কি হলো, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি সত্যি সব রান্না করতে পারেন তো? তা আপনার কি মনে হয়? মনে তো হয় না। রাহুলের কথা শুনে নিশুর রাগে তো শরীর জ্বলে যাচ্ছে। এই যে শুনুন, আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না যে সব রান্না করতে পারবো না, আবার একেবারে যে করতেই পারি না তাও কিন্তু না। তাই বুঝি? তা কি কি করতে পারেন আপনি, শুনি একটু। নুডলস, চা, ডিম ভাজি, পাস্তা। নিশু কথা শুনে রাহুল হেসেই চলেছে। নিশুর গা পিত্তি জ্বলে যাচ্ছে। এই, আমার কথা শুনে আপনার অনেক হাসি পাচ্ছে না? ভাবছেন আমি কিছুই পারি না? আচ্ছা বলুন, আপনি কি খেতে চান? যা খেতে চান সেটাই আপনাকে বানিয়ে খাওয়াবো। নিশুর রাগী ভয়েসের শব্দ শুনে রাহুল এবার নিজের হাসি থামালো। তারপর ফাজলামি সুরে নিশুকে বলল, আমি সকালে খুব বেশি একটা খাই না, এই পরোটা, ডিম ভাজি, 1 কাপ কফি যদি পারেন। শুধু এইটুকু মাত্র? এটা বানানো আমার কাছে কোনো ব্যাপারই না। তাই বুঝি? তাহলে আপনার সময় 30 মিনিট। 8:30-এর মধ্যে আমার খাবার চাই। আমি গোসল করতে গেলাম। এই বলে রাহুল চলে গেল। যাওয়ার পর নিশু মনে মনে বলছে, দাঁড়াও মিস্টার, আজকে এমন কফি খাওয়াবো না, সারা জীবন মনে থাকবে আপনার। এরপর নিশু রান্নাঘরে ঢুকে ময়দার কৌটো খুঁজতে লাগলো। কিছু সময় খোঁজাখুঁজির পর অবশেষে কৌটাটি হাতে পেল। রাহুলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রান্না শুরু করলো নিশু। 30 মিনিট পর রাহুল রেডি হয়ে এসে দেখে তার কথা মতো সব রান্না করেছে নিশু। কিন্তু খাবারের চেহারা দেখলে আশা করি কারোর আর খাইতে ইচ্ছে করবে না। রাহুল সব থেকে বেশি অবাক হলো নিশুর অবস্থা দেখে। কপালের কিছু জায়গায় ময়দা লেগে আছে। পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল যে কতটা বেরিয়েছে তা আর বুঝতে বাকি রইল না রাহুলের কাছে। দেরি হয়ে যাচ্ছে বিদায় রাহুল চেয়ারটি টেনে খেতে বসলো। যেই খাবারটি মুখে নিল সেই রাহুলের চোখ ছানাবড়া হয়ে গেল। কি বিশ্রী ঝাল! ঝালের চোটে ঠোঁট দুটি লাল টকটকে হয়ে গেছে। দিশেহারা হয়ে পানি বলে চিৎকার দিতেই নিশু কফির মগটি এগিয়ে দিল। কফিতে এক চুমুক দিতেই ওয়াক থু! কি বানিয়েছেন এটা? মনে হচ্ছে কফির বদলে লঙ্কার গুঁড়ো দিয়েছেন। তার তীব্র গন্ধ আমার নাকে আসছে। আর সবকিছুতেই এত ঝাল কেন? আপনি কি সব কিছুতেই শুধু ঝাল দিচ্ছেন না? রাহুলের অবস্থা দেখে নিশুর মুখে হাসি ফুটে উঠল। লোকটি ঝালে কষ্ট পাচ্ছে বলে একটু মায়া হচ্ছিল নিশুর। নিজের হাসি থামিয়ে রাহুলকে বলল, আমি ঝাল দিতে যাব কেন? আমার মনে হয় নুনের বদলে সব কিছুটা ঝাল দিয়ে ফেলেছি। নিশুর কথায় বিরক্তি মাখা মুখ নিয়ে রাহুল বলল, খুব ভালো করেছেন। এই বলে অফিসের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল রাহুল। পেছন থেকে নিশু তার উদ্দেশ্যে বলল, আরে কোথায় যাচ্ছেন আপনি? নাস্তা খেয়ে যান, আপনার জন্য এত কষ্ট করে নাস্তা বানালাম, কি করবো এখন এগুলো? লিফটের দরজা বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে রাহুল কথা শুনতে পেল। সাথে সাথে সে উত্তর দিল, আপনার বানানো নাস্তা আপনি নিজেই খেয়েন। এতটুকু শব্দই কানে আসলো নিশুর কাছে। মনে মনে ভাবতে লাগলো হয়তো উনি এতক্ষণে নিচে পৌঁছে গেছে। এই ভেবে দরজাটি লাগিয়ে ভেতরে চলে আসলো নিশু। সারাদিনের কাজকর্মের মাঝে নিশুর কথা ভুলেই গিয়েছিল রাহুল। বিকেল 4:30টার দিকে নিজের কর্মস্থল ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল রাহুল। বাসায় এসে দেখে দরজা বাইরে থেকে লক। রাহুলের কাছে এক সেট এক্সট্রা চাবি থাকার কারণে সে নিজেই লক খুলে ভেতরে গেল। রুমে গিয়ে কাউকে দেখতে না পেয়ে রাহুল মনে মনে ভাবছে কোথায় গেল সবাই। সন্ধ্যার দিকে তো সবাই বাসায় থাকে, আজ কি হলো সবার? এই চিন্তা করে রাহুল তার মাকে কল দিল। ফোনের রিংটোন মায়ের রুম থেকে আসছে বিধায় তার বুঝতে পারলো যে মা ফোনটা বাসায় ফেলেই চলে গেছে। গেলটা কোথায়? বাবার কাছে শুনবো কি? কিন্তু বাবার তো ব্যবসার কাজে আজ বাইরে যাওয়ার কথা। তাও একবার ফোন করে দিয়ে দেখি। যেই ভাবা সেই কাজ। আজব ব্যাপার, বাবার ফোনও বাসায় আছে, তার রিংটোনটা টেবিলের কাছাকাছি থেকেই আসছে। রাহুলের মনের ভেতর টেনশন বাড়তে থাকলো। নিশুর নাম্বারও সে জানে না, জানবেই বা কি করে? আজ বিয়ের 3 দিন। রাহুল ভাবলো একবার নিচে গিয়ে দারোয়ানের কাছে গিয়ে শুনি সে এই বিষয়ে কিছু জানে কিনা, মা বাবা তাকে কিছু বলে গেছে কিনা। দরজার কাছাকাছি আসতেই পেছন থেকে নিশু বলল, কখন আসছেন আপনি?
ভরা সন্ধ্যাবেলায় পেছন থেকে কোনো মেয়ের কণ্ঠ মিশ্রিত শব্দ শুনে কিছুটা চমকে গেল রাহুল। ঘুরে তাকিয়ে দেখে নিশু। নিজের বুকে হালকা থুতু দিয়ে নিশুর দিকে তাকিয়ে বলল, এই তো কিছুক্ষণ আগে। আপনি কোথা থেকে আসলেন? আর বাবা মা কোথায়? মা বাবা উপরের ফ্ল্যাটে আছে। তার আগে বলুন, আপনি বুকে থুতু দিলেন কেন? আমার গলার ভয়েস শুনে কি আপনি ভয় পেয়েছেন? নিশুর প্রশ্নটি রাহুলের কাছে লজ্জাজনক লাগছে বিধায় কথাটি অন্যদিকে ঘুরিয়ে বলল, আপনিও কি উপরে ছিলেন? বাবা মা উপরে কি করছে? রাহুলের প্রশ্ন শুনে নিশু বুঝতে পারল উনি ভয় পেয়েছে, তবুও কিছুতেই নিজের মুখে স্বীকার করবেন না। নিশু সকালের ফাজলামির কথা চিন্তা করে সাধারণভাবে উত্তর দিল, জি, আমরা সবাই উপরে ছিলাম। উপরের ফ্ল্যাটের আন্টি অনেক অসুস্থ, তাই সবাই দেখতে গিয়েছিলাম। আপনি খেয়েছেন? খাওয়ার কথা শুনে রাহুলের মনের ভেতর ভয় ভয় কাজ করছে। মনে মনে ভাবতে লাগলো সকালের দৃশ্যগুলো। মেয়েটির কথায় আবার বাস্তবে ফিরল রাহুল। কি ব্যাপার, কি এত ভাবছেন? যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। না মানে থাক, আমি নিজেই বেড়ে নেব। রাহুলের কথা শুনে নিশু ভাবল লোকটি কি সকালের নাস্তার কথা ভেবে খেতে চাচ্ছে না। একবার শুনে দেখি তো। ভয় নেই, রান্নাগুলো মা করেছে, আমি শুধু মাঝে মাঝে একটু সাহায্য করেছি। নিশুর কথা শুনে এক টানা নিঃশ্বাস ফেলল রাহুল। মনে হচ্ছে হাত ছেড়ে বাঁচল। মুস্কি হেসে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি খাবার বাড়ুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশু আর কিছু না বলে খাবারটা বেড়ে নিজের রুমে চলে গেল। রাহুল খাবারটি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে বেরোলো। নিশু বারান্দায় দাঁড়িয়ে রাহুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু পর নিশুর নজর গেল তার বয়সী একটা ছেলে মেয়ে একে অপরের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটির পরনে একটা নীল শাড়ি আর ছেলেটির ব্ল্যাক পাঞ্জাবি। দুজনেই কোন আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। মেয়েটির হাত থেকে আইসক্রিমটি পড়ে যাওয়াতে ছেলেটি নিজের আইসক্রিমটি দিয়ে দিল। ওদের দেখে নিশুর মনে পড়ে গেল এক বিকেলের ঘটনা। এই আকাশ, আমার শাড়ির কুচি খুলে গেছে, তুমি একটু ঠিক করে দাও। আমি তো কুঞ্চি ঠিক করতে পারি না। আকাশের কথা শুনে নিশু হাসতে হাসতে বলল, এখন যদি এই করো, তাহলে বিয়ের পর আমাকে কে শাড়ি পরিয়ে দিবে? আচ্ছা আমি দেখছি। আকাশের কথা শুনে নিশু কিছুটা চিন্তামুক্ত হলো। নিজ হাতে আকাশ তার শাড়ির কুচিগুলো ঠিক করে দিল। পরক্ষণে নিশু আকাশকে বলল, আইসক্রিম খাবো, আইসক্রিম নিয়ে আসো। তার উত্তরে আকাশ বলল, এই ঠান্ডার মধ্যে কি আইসক্রিম খায় না? আমি খাবো, তোমার মানিব্যাগ দাও। এই বলে নিশু আকাশের মানিব্যাগটি নিয়ে নিল। আকাশ মানিব্যাগ দিতে চাচ্ছিল না, নিশু জোর করেই ওর কাছ থেকে নিল। মানিব্যাগটি খুলে দেখে তাতে মাত্র 10 টাকা আছে। নিশুর দেখে একটু খারাপ লাগলো। আকাশ যাতে কষ্ট না পায় সেজন্য নিশু কথাটি এড়িয়ে বলল, বাবা ফোন দিচ্ছে, আমাকে বাসায় যেতে হবে। কেন? তুমি একটু বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। আকাশের কথা শুনে নিশু বুঝতে পারলো আকাশ ধার করে তাকে আইসক্রিম কিনে দিবে। তাই নিশু আকাশকে কথার জালে ফাঁসিয়ে রিকশায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সেই আবেগী কথাগুলো ভেবে নিশুর চোখ দুটো দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে হাতে পড়ল। মাগরিবের আজান শুনে নিশু নিজের আঁচলটা টেনে মাথায় দিয়ে রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখে রাহুলের মা ভেতরে দাঁড়িয়ে আছে। তাকে দেখার সাথে সাথে নিশু তার চোখের পানি হাত দিয়ে মুছে ফেলল। নিশুর চোখের পানি মুছে ফেলার আগেই রাহুলের মা সেটি দেখে ফেলল। সাথে সাথে তাকে প্রশ্ন করল, নিশু, কি হয়েছে তোমার? তোমার চোখে পানি কেন? কথাটি শুনে নিশু বিষয়টি এড়িয়ে বলল, আন্টি, বারান্দায় দাঁড়িয়েছিলাম, বাইরে একটু বাতাস হচ্ছিল, হয়তো চোখে ময়লা ঢুকেছে। আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ। রাহুল কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? মুখে হাসি হাসি ভাব নিয়ে নিশু আবারও বিষয়টি এড়িয়ে গেল। আপনি ভুল ভাবছেন আন্টি, আমার সত্যি কিছু হয়নি, আর উনিও আমাকে কিছু বলেনি। চোখে বাইরে থেকে কি যেন ঢুকেছে, তারপর থেকে চোখে একটু জ্বালা পোড়া করছে। কথাগুলো শোনা মাত্র রাহুলের মা নিজের শাড়ির কিছুটা অংশ দিয়ে মুখে ভাব নিয়ে নিশুর চোখে ভাব দিতে দিতে বলতে লাগলো, সন্ধ্যার দিকে বারান্দায় দাঁড়িয়ে থাকবা না। এবার থেকে আমাকে আন্টি নয়, মা বলে ডাকবে। আর একটু পর আমার রুমে আসবে। এই বলে উনি চলে গেল। চলে যাওয়ার পর নিশু উপলব্ধি করলো আন্টি সত্যি আমাকে নিজের মেয়ের মতো আদর করলো। ছোটবেলায়ও মা আমাকে ঠিক এইভাবে আদর করে আমার রাগ ভাঙাতেন। কতদিন হয়ে গেল মাকে দেখি না। মাকে একটা কল দিয়ে দেখি।
ফোন হাতে নিয়ে আম্মুকে কল দিল নিশু। প্রথমবার রিং হওয়ার পর ফোনটি রিসিভ করলো তার মা। ওপাশ থেকেই বলল, হ্যালো আম্মা, কেমন আছিস তুই? জি আম্মু, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। জামাই, তোর শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফোনটি কেটে গেল। নিশু বুঝতে পারলো না কি হলো। নিশু আবারও তার মাকে ফোন দিল। এবার ফোন বন্ধ পেয়ে নিশু ভাবতে লাগলো হয়তো চার্জ না থাকায়, তা বলতে বলতে ফোনটা বন্ধ হয়ে গেল। ফোনটি রেখে নিশু তার শাশুড়ির রুমে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তাকে উদ্দেশ্য করে বলল, মা, ভিতরে আসবো কি? আচ্ছা বৌমা, এটা তোমার বাসা না যে আমার কাছে ভিতরে আসার জন্য অনুমতি নিচ্ছ? ভিতরে আসো বলছি। নিশু আর কিছু না বলে ভেতরে চলে আসলো। একটু পর তার শাশুড়ি আলমারি থেকে একটি বক্স নিয়ে আসলো। বাইরে থেকে নিশু বুঝতে পারলো ভেতরে কোনো দামি গহনা রাখা আছে। এরপর শাশুড়ি নিশুর হাতে বক্সটি দিয়ে বলল, এই নাও বৌমা, এই গহনাটি আমাকে আমার শাশুড়ি দিয়েছিল, এখন থেকে এইটা তোমার। নিশু হাসি মুখে গহনাটি গ্রহণ করলো। ঘড়িতে রাত 9টা বাজে। খাটের উপর বসে বক্সটি খুলে দেখলো নিশু সেখানে একটি সোনার হার রাখা। ঠিক এই রকম একটি হার পরে মাঝে মাঝে আকাশকে তার ছবি পাঠিয়ে আকাশের রাগ ভাঙাতো। এটি কল্পনায় ভাবতে লাগলো নিশু। পরক্ষণের চিন্তা করলো, এখন আর ভেবে কি হবে, যা হওয়ার তো তাই হয়ে গেছে। এখন তো আমার উচিত রাহুলকে নিয়ে ভাবা। এইসব ভাবতেই নিশুর মনে পড়লো আজ সকালের কথা। আপনাকে সব পরে বলবো। এই কথাটির মানে কি? রাহুলও কি আকাশের মতো কাউকে ঠকিয়েছে? না, আমি এসব কি ভাবছি? উনি আর যাই হোক এমনটি কখনো কারোর সাথে করবে না, তবুও আমার কেন জানি উনাকে সন্দেহ হচ্ছে। এই শব্দ ভাবনার গহীনে রাখলো নিশু। নিজের সন্দেহ দূর করতে নিশু আবার এই প্রশ্নটি রাহুলকে করবে। এই ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে নিশু গহনাটি হাতে নিয়ে পড়তে লাগলো, কিন্তু পারল না। পেছন থেকে ঠিকমতো হুকটি লাগাতে পারছে না। এরই মধ্যে হঠাৎ কলিং বেলের শব্দ হলো। মনে হয় রাহুল এসেছে। এই চিন্তা করেই নিশু দরজা খুলতে গেল। তার আগেই কে যেন দরজা খুলে দিয়েছে। নিশু রুম থেকে বেরোতে না বেরোতেই রাহুল রুমে প্রবেশ করলো। নিশু আবারও নিজের গহনার দিকে নজর দিল। এবারও লাগাতে পারল না। রাহুল ব্যাগটি রেখে অনেকক্ষণ ধরে বিষয়টি লক্ষ্য করছে। যখন নিশু হাল ছেড়ে দিল, ঠিক তখনই রাহুল উঠে গিয়ে হাড়ের হুকটি লাগিয়ে দিল। পিঠে রাহুলের হাতের ছোঁয়া পেয়ে নিশুর নিঃশ্বাস ঘন হতে লাগলো। হঠাৎ মনে পড়ল আকাশের কথা। সাথে সাথে নিশু কিছুটা পিছিয়ে গেল আর রাহুলের উদ্দেশ্যে বলল, দেখুন, এইভাবে আমার গায়ে হাত দিবেন না, এগুলো আমি পছন্দ করি না। জোর গলায় কথাগুলো বলে নিশু চলে গেল। রাহুল তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিশুর কথাগুলো শুনে রাহুলের মুখখানে বিবর্ণ হয়ে উঠল। রাতের খাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে গেল। রাহুলও নিজের রুমে এসে সোফায় বসে ফেসবুকিং করছে। একটু পর নিশু রুমে প্রবেশ করলো। তার 2 হাত জুড়ে 2টো কফির মগ। রাহুল তার দিকে না তাকিয়ে নিজের কাজ নিজে করছিল। তার এই রাগান্বিত চেহারার কারণ নিশুর কাছে অস্পষ্ট নয়। সে বুঝতে পেরেছে রাহুল তখনকার কথায় অনেক কষ্ট পেয়েছে। নিশুর হাতে থাকা কফির মগটি রাহুলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার পছন্দের ব্ল্যাক কফি। টেবিলের উপর রাখুন। রাহুলের কথার মধ্যে তীব্র তাচ্ছিল্যের তিক্ততা অনুভব করছে নিশু। সেই সময় ওনার সাথে এমন ব্যবহারটি না করলেও পারত, এটিই ভাবছিল নিশু। রাগের বশে টেবিলের উপর রাখতে গিয়ে নিয়ে নিশুর হাত থেকে কফির মগটি নিচে পড়ে গেল। অনেকটাই গরম কফি এসে পড়ল। ছোট্ট একটি চিল্লানির শব্দ হলো। দরজা বন্ধ ছিল বিধায় পাশের রুম থেকে কেউ শুনতে পায়নি। রাহুল তাড়াতাড়ি উঠে বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে নিশুর যে কফি পড়েছে সেখানে লাগিয়ে দিল। নিশু তার মুখ পানে একভাবে তাকিয়ে আছে। নিশুর হাতে টুথপেস্ট কিছুক্ষণ মালিশ করার পর রাহুল তার দিকে তাকিয়ে বলল, একটু দেখে শুনে কাজ করতে পারেন না আপনি? এখনই তো একটা বড় ধরনের বিপদ হয়ে যেতে পারতো। রাহুলের প্রশ্নের উত্তর না দিয়ে নিশু বলল, আপনি কি তখনকার কথায় আমার উপর রাগ করেছেন? কই না তো, রাগ করবো কেন? আপনি সত্যি বলছেন তো? আপনার কি মনে হয়? রাহুলের প্রশ্নে নিশু কিছুটা অবাক হয়ে গেল। কল্পনায় ভাবতে লাগলো এইভাবে কথা আকাশও আমাকে বলতো, বিশেষ করে এই প্রশ্নটি। তা ম্যাডাম, আপনার কি মনে হয়? রাহুলের ডাকে নিজের কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরল নিশু। এরপর নিশু রাহুলকে বলল,
অতিরিক্ত বিশ্বাসী একদিন অন্ধবিশ্বাসে পরিণত হয়, তাই আর এখন কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। নিশু কথাটি বলে হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলল। রাহুল কি বলবে বুঝতে পারছে না, তাও নিশুকে উদ্দেশ্য করে বলল, জানি হয়তো কথাটি বিশ্বাস করবেন না, আমি সত্যি বলছি। আমি তখন রাগ করিনি। একজনের কাছে ধোঁকা খাওয়ার পর কেউই আর কাউকে বিশ্বাস করতে চায় না। আর আপনি হয়তো ভাবতে পারেন আমি খারাপ মতলব নিয়ে আপনার কাছে তখন আসছিলাম। রাহুলের প্রশ্নে নিশু কিছুটা রেগে গেল। রাগান্বিত ভাবে বলল, আমি কখনোই এটা বলেছি আপনাকে? যদি আপনি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন আমি কেন তখন আপনার সাথে এতটা রুড ভাবে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আসছি। আপনি কই যাচ্ছেন? একটা কফির মগ তো নিচে পড়ে গেল, আমি নতুন করে বানিয়ে আনছি। থাক, আমার ভালো লাগছে না, আপনি বরং খেয়ে নিন। আরে বেশি সময় লাগবে না। আর বিয়ের পর থেকে তো আপনার সম্পর্কে টুকটাক বিষয় ছাড়া আরো তেমন কিছু জানাই হলো না। আজ নাই সেগুলো শুনবো আপনার কাছে। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। নিশু কিছু বলতে যাবে তার আগেই রাহুল রুম থেকে বেরিয়ে গেল। 10 থেকে 15 মিনিট হবে হয়তো, তার মধ্যেই রাহুল রুমে এসে হাজির হলো। রাহুলের প্রবেশের শব্দে নিশু একটু নড়ে চড়ে বসলো। একটু পর রাহুল তার দিকে কফির মগটি এগিয়ে দিয়ে বলল, তা বলুন আপনার নিজের সম্পর্কে কিছু কথা। বিয়ের আগে তো আমাদের সেই রকম কোনো সুযোগই হলো না। আমার নিজের সম্পর্কে আর তেমন কিছু বলার নেই, তবে আমার কিছু অপূর্ণ ইচ্ছা আছে, সেইগুলো পূরণ করতে আপনি আমাকে সাহায্য করলে আমি খুশি হব। নিশুর কথাসমূহের মাঝে যে তীব্র কষ্ট বেদনা লুকিয়ে আছে তা রাহুল স্পষ্ট বুঝতে পেরেছে। রাহুল মনে মনে ভাবছে হয়তো নিশু এখনো আকাশকে ভালোবাসে। যতই আকাশ ওকে ঠকায়, ও তো আকাশকে সত্যি অনেক ভালোবাসতো। কি ব্যাপার, কি এত ভাবছেন আপনি? নিশু কথা শুনে কল্পনা থেকে বাস্তবে ফিরল আকাশ। তারপর বলল, কই কিছু না তো। আচ্ছা আপনার ইচ্ছেগুলো বলতে থাকেন। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া। আপনি শুধু সেই ব্যবস্থাটি করে দিন। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আমার সম্পর্কে জানতে চান বারবার, আপনার নিজের সম্পর্কে তো কিছু বললেন না আমাকে। আচ্ছা বলুন, কি জানতে চান আমার কাছে? সেদিন তো আপনাকে বললামই। কোন বিষয়ে? আচ্ছা, আমি বারবার বলছি, আপনি কি কাউকে ভালোবাসতেন? এই বিষয়ে বললাম তো আপনাকে, পরে বলবো। নিশুর তার চলে যাওয়ার দিকে একভাবে তাকিয়ে আছে। নিশুর কাছে আজও রাহুলের ব্যবহারটি কেমন যেন লাগলো। মনে মনে ভাবতে লাগলো, মানুষটা এমন কেন? যখনই আমি এই প্রশ্নটি করি তখনই এই বিষয়টি চেপে যায়, রাগান্বিতভাবে উত্তর দেয়। কেন এমন করেছে উনি? তাহলে কি আমার ধারণাই ঠিক? নিশু বসে বসে অনেকক্ষণ ধরে এই চিন্তাগুলো করছে। মনের মাঝে এই চিন্তাগুলো নিশুকে রাহুলের প্রতি সন্দেহ প্রবণ করে তুলছে। মনে মনে বলতে লাগলো, আমার কাছ থেকে বিষয়টি লুকাচ্ছেন না? কাল আপনাকে মজা দেখাবো। আগের দিন তো চাল কফি খাইয়েছেন, কাল আপনাকে নুন কফি খাওয়াবো। কথাগুলো ভেবে নিশু নিজে নিজে অট্টহাসিতে মেতে উঠল। একটু পর নিশু ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 2:10। অনেক রাত হয়েছে বিধায় নিশুও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিশুর আগেই ঘুম থেকে উঠে পড়ল রাহুল। গোসল করে সকালের নাস্তা করে রুমে এসে রেডি হচ্ছে রাহুল। কিছু সময় পর নিশু উঠে পেছন থেকে বলল, এখনই কি বেরিয়ে যাবেন? না, একটু পর। কিছু বলবেন নাকি? আচ্ছা, স্টুডেন্টদের পড়াতে পড়াতে আপনি বিরক্ত হয়ে ওঠেন না? নিশুর এমন প্রশ্নে রাহুল কিছুটা অবাক, তারপরেও উত্তর দিল, কে বলল আপনাকে যে আমি শিক্ষকতা করি? আমি তো বিয়ের আগেই সেটাই জানতাম। তাহলে আপনি কি করেন এখন? এইভাবে হঠাৎ বিয়ে হওয়ার কারণে আপনাদের আসলে জানানো হয়নি। আমি আগে শিক্ষকতা করতাম। বিয়ের 1 সপ্তাহে আগে একটা কোম্পানিতে জব পেয়েছি। ও, আপনি রাস্তা করেছেন? জি করেছি। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি তাহলে। শুনুন, আজ যদি পারেন তো একটু তাড়াতাড়ি আসবেন। কেন বলুন তো? আমার একটা ফ্রেন্ড ঢাকায় থাকে, সে আপনাকে আর আমাকে ওর বাসায় যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে আমাকে বলেছে। আজ তাই একটু যাবো ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আপনি রেডি হয়ে থাকবেন। এই বলে রাহুল অফিসে চলে গেল। নিশু তার শাশুড়ির সাথে রান্নাঘরে গেল টুকটাক সাহায্য করার জন্য।
দেখতে দেখতে বিকেল পার হয়ে গেল। নিশু গোল্ডেন কালারের একটা শাড়ি পরিহিত অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করছে। এর মধ্যে কলিং বেলের শব্দ হলো। নিশু উঠে গিয়ে দরজা খুলে দিল। নিশু ভেবেছিল হয়তো রাহুল তার দিকে প্রতিদিনের মতো তাকিয়ে থাকবে। তার ধারণা পাল্টে গেল। রাহুল তার দিকে না তাকিয়ে সোজা রুমে চলে আসলো। গোমরা মুখ নিয়ে দরজাটি লাগিয়ে নিশু তার পিছু পিছু রুমে আসলো। রাহুল বিছানার উপর টান হয়ে শুয়ে আছে। নিশু ভাবতে লাগলো, অফিস করে এসে হয়তো অনেক ক্লান্ত, আজ নাই যাওয়া বাদ দেই, অন্য একদিন যাব। একটু পর নিশু আয়নার সামনে একটি চেয়ারে বসে তার হাতের চুড়িগুলো খুলে ফেলল। রাহুলের নজর হঠাৎ করে সেদিকেই গেল। সাথে সাথে নিশুকে উদ্দেশ্য করে বলল, কি হলো, আপনি চুড়িগুলো খুলছেন কেন? হাতে চুড়ি পরলে আপনাকে অনেক সুন্দর দেখায়। নিশু বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, আপনি হয়তো অনেক ক্লান্ত, আপনি রেস্ট নিন, অন্য একদিন নাই যাব। কেন? আপনি তাড়াতাড়ি রেডি হন, 5টার দিকে আমরা এখান থেকে বের হব। আর একটা কথা, এই রঙের শাড়িতে আপনাকে বেশ মানিয়েছে। রাহুলের কথা শুনে ঠোঁটের এক কোণায় কিঞ্চিত হাসি ফুটে উঠল নিশুর। একটু পর তারা দুজনেই রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার জন্য। নিশু মনে মনে অনেক এক্সাইটেড। আজ প্রথম রাহুলের সাথে তার বাইরে যাওয়া। রাহুলের কল্পনাতে একই রকমের ভাবনা। কিছু সময় পর একটা রিকশা তাদের সামনে দিয়ে যাচ্ছিল। রাহুল লোকটিকে ডাক দিল। পাশাপাশি নিশু রাহুলের সাথে বসে আছে। দ্রুত গতিতে রিকশা যাওয়ার জন্য তীব্র বাতাস অনুভব করছে তারা দুজনেই। রাহুল একবার নিশুর দিকে তাকালো। নিশু তাকাতেই পরক্ষণে কিভাবে যেন মুখ ঘুরিয়ে নিল। নিশুর মনে মনে একটা ধ্বনি বারবার আসছিল, ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। রিকশা থামানোর শব্দে নিশু কল্পনা থেকে বাস্তবে ফিরল। বান্ধবীকে দেখে নিশু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কিছু কথা, একটু গল্পগুজব করে তারা দুজনেই সন্ধ্যা 7টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসার সময় নিশুর মনে কল্পনা জুড়ে শুধু রাহুলের নামটি বারবার উন্মোচিত হচ্ছিল। এটাই হয়তো রাহুলের প্রতি নিশুর ভালো লাগার কারণ। এইভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। সকাল 7টা, অ্যালার্মের শব্দে নিশুর ঘুম ভেঙে গেল। ক্যালেন্ডারের দিকে দেখলো 8 তারিখ। আজ তার বিয়ের 1 মাস পূর্ণ হলো। এ কয়দিনে দুজন দুজনের প্রতি ভালো লাগার জন্ম হয়েছে। কিছুদিন পর হয়তো তা ভালোবাসার রূপে পরিণত হবে। আজ আবার নিশুর ভর্তি পরীক্ষা। সকাল থেকে উঠেই নিশু বই খুলে পড়াগুলো রিভাইজ দিচ্ছে। কিছু সময় পর রাহুলও উঠে পড়ল। উঠেই কড়া গলায় নিশুকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, এখনো রেডি হননি কেন আপনি? আসলে একটু পড়াগুলো আবার দেখছিলাম। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হন। আর সকালের নাস্তা করেছেন আপনি? না, আমি কোনো পরীক্ষার আগে নাস্তা না করেই যাই। এখন থেকে নাস্তা করে যেতেই হবে। আপনি রেডি হয়ে থাকেন, আমি নাস্তা নিয়ে আসছি। এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল। নিশু মনে মনে রাহুলকে গালি দিচ্ছে। একটু পর রাহুল এসে তার মুখের মধ্যে খাবারগুলো দিতে লাগলো। বিরক্ত হয়ে নিশু বলল, আমি কি কুমির যে আপনি এতগুলো করে আমার গালে দিচ্ছেন? আর খাবো না, আপনি রেডি হয়ে আমাকে দিয়ে আসেন। নিশুর বিরক্তি মাখা চেহারা দেখে রাহুল আর কিছু বলল না। নিশুকে নিয়ে ভার্সিটি অবধি এগিয়ে দিল। নিশুর পরীক্ষা চলেছে। 3 ঘন্টা পর নিশু এক্সাম হল থেকে বের হলো। বের হতেই দেখে রাহুল তার সামনে বাদাম হাতে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নিশু রাহুলকে প্রশ্ন করল, আপনি এখনো বাসায় যাননি? না, যাইনি। এতক্ষণ ধরে কি করছিলেন আপনি এখানে? এই তো ক্যাম্পাসের বাইরে দিয়ে পায়চারি করছিলাম। বাই দ্য ওয়ে, আপনার এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। আপনি কি খাচ্ছেন? বাদাম খাচ্ছি। আপনি এতটা সেলফিশ কেন? আমি যে সকাল থেকে না খেয়ে আছি আর আপনি একা একা খাচ্ছেন। একবার জিজ্ঞেস করবেন না যে খাবো কিনা? সরি, ভুলে গেছিলাম। এই নিন, ধরুন, এটা আপনার জন্য আমি কিনেছি। আমি এর থেকে একটাও খাইনি। বাহ, আপনি আমার জন্য এতটা ভাবেন দেখছি। কথাটি শুনে রাহুলের একটুর জন্য ভালো লাগলো। হাসি মাখা মুখটি আবার কালো করে বলল, বাসায় চলুন, 2টো বাজতে যাচ্ছে। রাহুলের এমন হঠাৎ পরিবর্তন নিশুর কাছে আশ্চর্যজনক লাগে। সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। রিকশার পাশাপাশি বসে আছে তারা। দুজনের মধ্যেই নীরবতা কাজ করছে। দুজনেই দুজনের কত বড় শত্রু। এমনিতেই পরীক্ষা বেশি একটা ভালো হয়নি।
তারপরে হাদারামটার গোমরা মুখখানি দেখে নিশুর মেজাজটা আরো খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক লাথি মেরে রিক্সা থেকে ফেলে দেই। নিশুর মুখ নাড়ানি দেখে রাহুল বলে উঠল। কিছু বলছেন আপনি? রাহুলের প্রশ্নে নিশু তাচ্ছিল্য ভাব নিয়ে বলল, গাধা, কানে শুনে না, আবার এই বেলায় ঠিক আছে তো? প্রশ্ন যেহেতু করেছে সেহেতু নিশু বলল, আপনি আজ অফিসে গেলেন না কেন? আসলে আজ এমনি আমি অফিস থেকে ছুটি নিয়েছি। কেন? বললাম তো এমনি। রাহুলের কাছ থেকে ধমক খেয়ে নিশু আবারও মুখ কালো করে বসে রইল। কিছু সময় পর তারা দুজনেই বাসায় পৌঁছে গেল। নিশু বাথরুম থেকে একটা লম্বা শাওয়ার শেষে মাথায় টাওয়াল পেঁচিয়ে রুমে আসলো। এসে দেখলো রাহুল সোফায় বসে কি যেন করছে। বুঝতে পারছে না নিশু, হয়তো অফিসের কোনো কাজ করছে। এই ভাবনা নিয়ে নিশু মাথা থেকে টাওয়াল ফেলে চুল শুকাতে লাগলো। তার ছোট ননদ তৃষাও একটু পর রুমে এসে রাহুলকে কি যেন বলতে গেল। তৃষা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রাহুল ওকে বাইরে নিয়ে চলে গেল। নিশুর কাছে বিষয়টি কেমন যেন লাগলো। বেলা হয়ে যাচ্ছে বলে সে আবার শুকাতে ব্যস্ত হয়ে গেল। তাছাড়া সকাল থেকে না খেয়ে আছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা খেতে হবে এই ভেবে নিশু উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া হাত এসে তার চোখ দুটো আবদ্ধ করে দিল। শার্ট থেকে ঘাম মিশ্রিত হালকা পারফিউমের গন্ধ নাকে আসলো নিশুর। নিশুর আর বুঝতে বাকি নেই এটা রাহুল, কারণ পারফিউমটা উনিই ব্যবহার করেন। আরে কি করছেন কি আপনি? ছাড়ুন বলছি। আরে আপনি সবকিছুতেই এত অধৈর্য কেন? একটু অপেক্ষা করুন, সময় হলে ঠিকই আপনার চোখ খুলে দেব। এরপর নিশু আর কিছু না বলে বাধ্য মেয়ের মতো হাঁটতে লাগলো। রাহুল কোথায় নিয়ে যাচ্ছে তা নিশুর কাছে অজানা, তবে নিশু বুঝতে পারলো রাহুল তাকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছে। 5 মিনিট পর রাহুল নিশুর চোখ খুলে দিল। চোখ মেলে নিশু দেখলো তার সামনে একটি ব্লু কালারের বাইক রাখা। বাইকটি দেখে নিশু আনন্দে আত্মহারা হয়ে উঠল, কারণ ব্লু তার প্রিয় রং। এতটাই খুশি হয়েছিল যে এই প্রথম রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল একভাবে তার দিকে তাকিয়ে আছে। রাহুলের মন বলছে সারা জীবনের মতো এইভাবে নিশুকে তার বুকে আবদ্ধ করে রাখতে। দারোয়ান আঙ্কেল আছে বিধায় রাহুল নিজেকে সামলে একটা কাশি দিল। নিশু সঙ্গে সঙ্গে রাহুলকে ছেড়ে দিল। এরপর দুজনেই অনেকক্ষণ ধরে নীরবতা পালন করছে। নিশু শুধু বাইকের বডিতে হাত বুলিয়ে আর ঘুরে ঘুরে দেখছে। একটু পর নিশু রাহুলকে উদ্দেশ্য করে বলল, এই বাইক কখন কিনলেন আপনি? আমি কিনিনি। তাহলে কিভাবে? অফিস থেকে আমার কাজের মাধ্যমে কোম্পানি একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছি, তাই বলতে পারেন এটা আমার পুরস্কার স্বরূপ। বাই দ্য ওয়ে, বাইকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সত্যি তাই? তাহলে উঠে পড়ুন, আজ একটু ঘুরে আসি। এই এখন না, আমি অনেক ক্লান্ত। বিকেলের দিকে আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান। এই বলে রাহুল বাইক টান দিয়ে বাইরে কোথাও যেন গেল। নিশু এরপরে উপরে চলে আসলো। দুপুরের খাবার খেয়ে নিশু একটু ঘুমানোর চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ ধরে এই পাশ এপাশ করতে কখন যে নিশুর চোখে ঘুম চলে আসলো তা নিজেও বুঝতে পারলো না। কটা বাজে খেয়াল নেই নিশুর। ঘুমের মধ্যে হাতের সাথে কিছু একটা ছোঁয়া লাগলো নিশুর। তাড়াহুড়ো করে উঠে দেখলো খাটের উপরে রাখা একটি প্যাকেট। দেখে মনে হচ্ছে কোনো শাড়ির প্যাকেট। নিশু উঠে প্যাকেটটি খুলে দেখলো তাতে একটি নীল রঙের শাড়ি রাখা, সাথে একটি রঙিন কাগজ ভাঁজ করা চিরকুট। চিরকুটটি খুলে দেখলো নিশু, তাতে লেখা ছিল, জানি না শাড়িটি আপনার পছন্দ হবে কিনা, পছন্দ হলে প্লিজ পরেন, আর ভালো না লাগলে আমি আপনাকে জোর করব না। আমি নিচে আপনার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছে মানে? এই গিফটটাই বা কখন দিল? তাহলে কি তখন থেকে আমার জন্য অপেক্ষা করছে? নিশুর মনে নানান রকম প্রশ্ন উদয় হলো। নিজের সংকোচ দূর করতে জানালার কাজটি সরিয়ে নিশু যা ভাবছে ঠিক তাই। রাহুল বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে আর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বারবার সময় দেখছে। হয়তো তার জন্য সে অপেক্ষা করছে। খালি খালি কি লোকটিকে আমি হাদারাম বলি? ইডিয়েট কি একবারও আমাকে ডাকবে না? এরপর নিশু মাথা থেকে সব চিন্তা বাদ দিয়ে সাজতে থাকলো। আকাশ নিচে দাঁড়িয়ে ভাবছে, কতক্ষণ ধরে সাজছে রে বাবা, সেই কখন থেকে আমি ওনার জন্য অপেক্ষা করছি। এইসব ভাবতে ভাবতে রাহুলের চোখ গেল লিফটের দিকে। তার দেওয়া শাড়িটি পরে এসেছে সে, সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ, মায়াবী চোখ জুড়ে কাজল, কপালের মাঝে গাঢ় একটি কালো টিপ।
নিশু এমনিতেই পরিষ্কার, আজ আরো বেশি সুন্দর লাগছে রাহুলের কাছে। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল একভাবে তাকিয়ে আছে দেখে নিশু বলল, কি ব্যাপার, কি তো ভাবছেন? চলুন তাহলে, সন্ধ্যা লেগে যাচ্ছে তো। চলুন। নিশু তার বাইকে উঠে বসলো। দুজনের মাঝে লম্বা একটা ডিস্টেন্স। তাদের বিয়ে হয়েও বৈবাহিক কোনো সম্পর্ক হয়নি। একটা নদীর পাড়ে গিয়ে গাড়িটি থামালো আকাশ। খোলা বিস্তৃত নদীর পাড়ে দুজন পাশাপাশি দাঁড়িয়ে। প্রচন্ড বাতাস বয়ে চলেছে। বাতাসে নিশুর চুলের কিছুটা অংশ উড়ছে। তার থেকে একটা সুন্দরময় গন্ধ নাকে আসছে রাহুলের। নিজেকে হারিয়ে ফেলছে অন্য একটা জগতে। খোলা বিস্তৃত নদীর পাড়ে দুজন পাশাপাশি দাঁড়িয়ে। প্রচন্ড বাতাস বয়ে চলেছে। বাতাস নিশুর চুলের কিছুটা অংশ উড়ছে। তার থেকে একটা সুন্দরময় গন্ধ নাকে আসছে রাহুলের। নিজেকে হারিয়ে ফেলছে অন্য একটা জগতে। রাহুলের মনে এই কয়দিনে নিশুকে নিয়ে অনেকটা জায়গায় তৈরি হয়েছে। রাইসার কথা স্মরণ করে রাহুল নিজের মনের কথিত জমানো কথাগুলো নিজের মনেই রাখে, কারণ রাহুল আর কারো কাছ থেকে ঠকতে চাচ্ছে না। সে তো বারবার নিজেকে সবার কাছে ছোট করতে পারবে না। তাছাড়া অতীতের কথাগুলো জানলে হয়তো নিশু তাকে ভুল বুঝবে, সেও রাইসার মতো ব্যবহার করবে। এই ভেবে সে নিশুর কাছ থেকে বারবার কথাটি লুকিয়ে যাচ্ছে। পরিশেষে যখন কথাটি জানতে পারবে, এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা রাহুলের কল্পনার বাইরে। এরই মধ্যে নিশু খেয়াল করলো রাহুল অন্যদিকে মুখ করে কি যেন ভাবছে। সে তাকে উদ্দেশ্য করে বলল, এই, আপনি কি এত বিড়বিড় করছেন? আর এখানে কি আমরা শুধু বাতাস খেতে এসেছি? না, এমনি ওইদিকে তাকিয়ে আছি। আচ্ছা, কি খাবেন বলুন? আইসক্রিম বা ঠান্ডা কিছু আনবো কি? এই না, কিছু খাবো না। নিশুর উত্তর রাহুলের কান অবধি পৌঁছালো না, কারণ তার আগেই রাহুল চলে গেল। সে এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। আশেপাশে একটা নৌকা ছাড়া তেমন কাউকেই দেখতে পেল না নিশু। দূরে একটা নৌকায় আরো কিছু মানুষ, হয়তো তাদের মতো বিয়ে হওয়া নতুন কোনো দম্পতি বা কোনো সম্পর্কে জড়ানো প্রেমিক প্রেমিকা। এই ছাড়া পুরো জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ। বেশ কিছুক্ষণ হতে চলেছে রাহুল এখনো আসছে না দেখে নিশুর টেনশন বেশ বাড়তে থাকলো। এমনিতেই জায়গাটা নিশুর একদম ভালো লাগছে না। মনে মনে ভাবতে লাগলো, যার সাথে সারা জীবন থাকার কথা ছিল সেই আজ বেঈমানের মতো দূরে চলে গেল। যাকে নিয়ে স্বপ্ন ছিল পথ চলার, সে আজ আমাকে পথের মাঝে ফেলে চলে গেল। এমনটা তো আমি চাইনি আকাশ। আমার সাথে এমনটি না করলেও পারতে। নিশুর ভাবনার মধ্যে উক্ত স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে। এরই মধ্যে তার সামনে এক নব দম্পতি হেঁটে যাচ্ছিল। তাদের দেখে নিজের মনের মধ্যে একটু হলেও জ্বলছে নিশুর। এই হাদারাম যে কই গেল? 20 মিনিট হতে চলে, এখনো কোনো খোঁজ নেই। একটু পর পেছন থেকে রাহুল বলল, এই নিন, ধরুন আপনার আইসক্রিম। নিশু পেছন ফিরে তাকিয়ে দেখে রাহুলের হাত জুড়ে অনেকগুলো আইসক্রিম। তা দেখে সে একটু আনন্দিত হলো। তারপরেও সে উদ্দেশ্য করে বলল, এই, আপনি কি পাগল? এতগুলো আইসক্রিম কার জন্য? কার জন্য আবার? শুধু আপনার জন্য। এতগুলো আইসক্রিম কি আমি খেতে পারি? আপনার বুদ্ধি কবে হবে, গাধা একটা। নিশুর কথা শুনে রাহুলের মুখটি কিছুটা লাল হয়ে উঠল। নিশু বুঝতে পারলো রাহুল তার কথায় কষ্ট পেয়েছে, আর কষ্ট পেলে রাহুলের মুখটি লাল হয়ে ওঠে। এর আগেও নিশু বেশ কয়েকবার প্রমাণ পেয়েছে। তাই সে নরম গলায় রাহুলকে বলল, আরে, আপনি কতগুলো এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? আর আমি তো ফাজলামি করে বলছি। কোথায় আমি সিরিয়াসলি নিচ্ছি? আপনি সত্যি আমার কথায় রাগ করেননি? আমি রাগ করিনি। তাই বুঝি? তাহলে চলুন, এখন আমি নৌকায় উঠবো। এই, এখন 5টা বাজতে যাচ্ছে। এখন উঠলে আবার ফিরে আসতে আসতে কিন্তু সন্ধ্যা লেগে যাবে। তো কি হয়েছে, আমি উঠবো এখনই। মানে অন্য আর একদিন উঠলে হয় নাকি? এই, কি বলতে চাচ্ছেন আপনি? উঠবেন কিনা বলুন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। পাশে রাখা একটি নৌকাতে রাহুল প্রথমে গিয়ে উঠল। তারপর সে নিশুর হাত ধরে নৌকায় উঠালো। নৌকায় মাঝে বসে আছে নিশু, আর এক হাতের কিছুটা অংশ পানিতে ভেজা। কাচের চুড়িগুলোর কিছুটা অংশ পানিতে। রাহুল তার মোবাইল বের করে একটি ছবি তুলল। দেখতে দেখতে নৌকাটি মাঝ বরাবর চলে আসলো। ভালোই কচুরিপানা আছে সেখানে। সেখান থেকে একটি কচুরিপানার ফুল নিয়ে নিশুর চুলে গেঁথে দিল রাহুল। বেশ মায়াবী লাগছে নিশুকে। ফুলটি দেওয়ার পরে নিশুর মুখটি লজ্জায় লাল হয়ে উঠল।
পিচ্চি মাঝিটাও তাদের কাজকর্ম দেখে মিচমিচ করে হাসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে রাহুল নৌকাটি ঘোরাতে বলল। আজকের দিনটি ভালোই উপভোগ করলো তারা দুজনে। তারা দুজনেই যে দুজনকে ভালোবেসে ফেলেছে তা আর বুঝতে বাকি নেই। এখন শুধু বলার অপেক্ষা। আরো কিছুদিন অতিবাহিত হলো। আজ নিশুর ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো। সকাল থেকে নিশু অধীর আগ্রহে বসে আছে। অনেক আশা নিয়ে রেজাল্টের জন্য বসে আছে, কিন্তু ঘটল তার বিপরীত। সে ভর্তি পরীক্ষায় চান্স পায়নি। ঘটনাটি শোনার পর থেকে সারাটা দিন বালিশের নিচে মুখ লুকিয়ে কান্না করছেন শুধু। হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু সবার ভাগ্যে তো আর বুয়েট পড়া কপালে জোটে না। রাহুল অনেক বোঝানোর পর নিশু কান্নার কিছুটা থামালো। একটা পাবলিক ভার্সিটিতে আবেদন করলো। আজ নিশুর ভার্সিটি লাইফের প্রথম দিন যেহেতু, তাই রাহুল তাকে এগিয়ে দিতে গেল। ভার্সিটিতে নামিয়ে দিয়ে রাহুল তার অফিস চলে গেল। নতুন পরিবেশের সাথে নিশুকে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। তাছাড়া এখন ভার্সিটিতে যে পরিমাণ র্যাগিং এর শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা, সেই ভয়ই পাচ্ছে নিশু। তবুও সেই রকম কোনো ঘটনা ঘটল না তার শেষে। ভার্সিটির ক্লাস শেষে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছিল। গেটের কাছাকাছি আসতেই কে যেন নিশুকে উদ্দেশ্য করে ডাক দিল। নিশু ভেবেছিল হয়তো রাহুল। এই ভেবে পেছন ফিরে তাকিয়ে রীতিমতো থমকে গেল। সেই চিরচেনা মুখ। কিন্তু এই কি চেহারার হাল আকাশের? আকাশ তো অতটা খাটো না, আর ওর চেহারা তো বেশ পরিষ্কার, এতটা শ্যামলাও না তো। তাহলে এটা কি অন্য কেউ, নাকি আমার মনের ভুল? কি ভাবছি আমি এসব? এটি আকাশই না হলে আমার নামই বা কিভাবে জানবে? আর আমি বা এত কিছু ভাবছি কেন? কে ডাকলো তার জন্য আমি অপেক্ষা করব কেন? এইসব ভাবতে ভাবতে নিশু খেয়াল করলো আকাশ নামক লোকটি তার অনেকটা কাছে চলে আসছে। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলো। এইদিকে অফিস শেষে রাহুল নিশুর ভার্সিটির দিকে গেল। গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রাহুল। সব ছেলেমেয়েরা এক এক করে বেরিয়ে যাচ্ছে। তো ক্লাস মনে হয় শেষ, কিন্তু উনি এখনো বেরোচ্ছে না কেন? তাহলে কি উনি চলে গেছেন নাকি? রাহুলের ভাবনায় উক্ত কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। বাইকটা একটু সাইডে রেখে ভেতরে গেল। ক্যাম্পাসের ভেতরে এইদিক ওদিক ঘোরাঘুরি করছে রাহুল, তবে এখনো দেখা মিলল না নিশুর। মোবাইলটা বের করে নিশুর ফোনে কল দিল, ফোন বন্ধ। আরো দুইবার ট্রাই করলো, এবারও ফোন বন্ধ। রাহুলের মনের ভেতরে টেনশন বাড়তে থাকলো। আরো বেশ কিছুক্ষণ খুঁজে যখন সবাই এক এক করে বেরিয়ে গেল, তাই রাহুলও বাধ্য হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। দুপুরের দিকে এখন থেকেই গরমের ভাবটা পড়ে গেছে। বিছানার উপর শুয়ে আছে নিশু। শুয়ে শুয়ে আকাশের কথা ভাবছে। মাথার মধ্যে চিনচিনে ব্যথা করছে নিশুর। এরই মধ্যে হঠাৎ কলিং বেলের শব্দ হলো। মাথা তুলতে পারছে না নিশু, তাও আস্তে আস্তে দরজার কাছে অবধি গেল। দরজা খুলেই দেখতে পেল নিশু রাহুল তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর নিশুকে উদ্দেশ্য করে বলল, আপনার ফোন বন্ধ কেন? আর বাসায় যদি চলে আসবেন আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করবেন না? ফোনে চার্জ নেই তাই বন্ধ, আর আজ একটু মাথা ব্যথা করছিল বলে বাসায় চলে আসছি। আসলে মা ঘুমিয়েছিল তাই ডাক দেয়নি। আপনি তো রাগ করছেন কেন? এটা আপনার ছোট শহর না, এটি ঢাকা শহর। এখানে আকাশের থেকে আরো বড় জানোয়ার থাকে। এই বলে রাহুল তার রুমে চলে গেল। রাহুলের এই রকম নিষ্ঠুর রূপ নিশু প্রথম দেখলো। একটু রাগারাগির কারণে নিশুকে আজ গায়ে হাত উঠাতে দ্বিধাবোধ করতো না রাহুল। সারাটা রাত তারা কেউ কারোর সাথে কথা না বলেই কাটিয়ে দিল। পরের দিন নিশুর আগে রাহুল ঘুম থেকে উঠে পড়ল। উঠে গোসল করার জন্য বাথরুমে চলে গেল। নিশু তার মধ্যেই উঠে রাহুলের জন্য নাস্তা বানিয়ে দিল। অফিসে যাওয়ার পথে নিশুকে নামিয়ে চলে গেল। আজও ক্লাস শেষে আবারও ওই আকাশের সাথে দেখা হলো নিশুর। সেই দিকে লক্ষ্য না করে নিশু হাঁটতে থাকলো। কিছু পথ যাওয়ার পর নিশু খেয়াল করলো পেছন থেকে বেশ কয়েকবার ডাক দিচ্ছে আকাশ। নিশু তার ভ্রুক্ষেপ পর্যন্ত করলো না। নিজের মতো ক্যাম্পাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল নিশু। অর্ধেক রাস্তা পার হতে না হতেই ছেলেটি এসে নিশুর হাত টেনে ধরলো। সঙ্গে সঙ্গে তার গালে একটা চর বসিয়ে দিল নিশু। ক্লাসের আশেপাশে থাকা প্রায় সবাই ছেলেটির দিকে তাকিয়ে আছে। চরটা মারার পর নিশুর উদ্দেশ্যে বলল, তোর মতো জানোয়ারের মুখ আমি আর দেখতে চাই না। এতটুকু বলেই সে চলে গেল। হাঁটতে হাঁটতে গেটের সামনে আসতেই নিশু খেয়াল করলো রাহুল তার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশু একটু পর রাহুলের কাছে আসলো। রাহুলের কিছু কথা জিজ্ঞেস করলো। তার উত্তর নিশু দিল,
কিন্তু গলার ভয়েস রাহুলের নিকট কেমন যেন লাগলো। হাজার সন্দেহ মিশ্রিত গলায় নিশুর উদ্দেশ্য করে রাহুল বলল, আপনার কি হয়েছে? কই কিছু হয়নি তো। কেন বলুন তো, আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে কষ্ট পেয়েছেন, তাই প্রশ্নটি আপনাকে করলাম। তেমন কিছুই না, অনেক ক্লান্ত। চলুন বাসায় যাই। এতটুকু বলার আগেই আকাশ আবার এসে হাজির হলো। এবার নিশুকে বলার সুযোগ না দিয়ে বলতে থাকলো, আমি আকাশ না। তুমি ভেবেছিলে কিছুটা চেহারার মিল আছে বলে আমি আকাশ, কিন্তু না, আমি ওর বড় ভাইয়া যে তোমাকে ভালোবাসতো। সে আকাশ 4 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তোমার সম্পর্কে সবকিছুই বলে গিয়েছে। অনেক চেষ্টা করেও আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি। মারা যাওয়ার আগে বলেছিল টেবিলের ড্রয়ারে রাখা ডায়েরিটা তোমাকে দিতে, তাই আজ সেটি দিতে আসা। কথাগুলো বলেই লোকটির চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে গেল। কিছুক্ষণ পর লোকটি নিশুর হাতে ডায়েরিটা দিয়ে বলল, এটা রাখো। তোমার সাথে যা হয়েছে সেটা আমার ভাই ইচ্ছে করে করেনি। একটু মারামারি করার অভ্যাস ছিল আমার ভাইয়ের, কিন্তু ও চরিত্র খারাপ না। আমি আমার ভাইয়ের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি, তাহলে মাফ করে দিও। কথাগুলো বলে লোকটি চোখ মুছতে মুছতে চলে গেল। নিশুর চোখ দুটো ছলছল করছে। রাহুল আছে, নিশু তার সামনে কান্না করতে পারছে না। রাহুলকে একা রেখে নিশু দৌড়ে চলে গেল। রাহুলও আর দেরি না করে নিশুর পেছন পেছন বাইক নিয়ে ছুটল। বাসায় এসে নিশু দরজা লাগিয়ে দিল। রাহুল বাইরে থেকে বেশ কয়েকবার ডাক দিল, কোনো সারা শব্দ নেই, শুধু বালিশ চাপা কান্না হালকা শব্দ কানে আসছে রাহুলের। ডায়েরিটা দরজার পাশেই পড়ে আছে। সেটি উঠিয়ে রাহুল পড়তে লাগলো। তাতে লেখা ছিল আকাশ আর নিশুর ভালো লাগার সব মুহূর্তগুলো, কান্না জড়িত হাজার দুঃখের কথা, মাঝে মাঝে একটু ভালোবাসা। ডায়েরিটি পড়তে পড়তে রাত 9টা বেজে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। নিশু বেরিয়ে টেবিলের ওপর থেকে একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। এবারও দরজা লাগাতে গিয়েছিল, কিন্তু রাহুলের শক্তির সাথে আর পারল না। তাও একটা কথাও বলল না রাহুলের সাথে। পুরো রাতটাই নিস্তব্ধতার মাঝে কাটালো তারা দুজনেই। নিশু বালিশে মুখ বুঝে কান্না করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আজ শুক্রবার দেখে কাল সারা রাত জাগছে বলে রাহুল মরার মতো ঘুমিয়ে আছে। নিশুর ডাকে আচমকা সে ঘুম থেকে উঠে পড়ল। একটা লাস্ট রিকোয়েস্ট আছে আপনার কাছে, রাখবেন? নিশুর প্রশ্ন শুনে রাহুল বিস্ময়সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় নীরব থাকার পর সে বলল, জি, আমি রাখবো, আপনি বলুন। টানা নিঃশ্বাস ছেড়ে নিশু বলল, আজ আমাকে আকাশের কাছে নিয়ে যাবেন? আমি লাস্টবার ওর কবর দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। দুপুর 1টা বেজে 10। আকাশের কবরের সামনে দাঁড়িয়ে আছে নিশু আর রাহুল। নিশুর চোখ বেয়ে অজস্র পানিকণা। সে মনে মনে ভাবছে আকাশ বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না। একটু পর রাহুল তার নিজের হাত দিয়ে নিশুর চোখের পানি মুছিয়ে দিল। নিশুর হাত দুটি ধরে বলল, নিয়তির উপর কারো হাত নেই। আকাশের সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। সবকিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখুন। এখন থেকে আমি আপনার পাশে সারা জীবন থাকবো, প্রমিস করছি। কথাটি শুনেই নিশুর মনে পড়ে গেল রাস্তার মাঝ বরাবর হেঁটে যাচ্ছিল আকাশ আর নিশু। মনের মধ্যে একরাশ হাসি মাখা মুখ নিয়ে বলেছিল, তোমার হাত কখনো ছাড়বো না, তুমি আর আমি তো সারা জীবন বেঁচে থাকবো। আজও ঠিক সেই রকম ভাবে রাহুল নিশু কষ্ট পাচ্ছে দেখে তার হাত ধরে নিয়ে যাচ্ছে। একটু পর নিশু পেছন ফিরে আকাশের কবরের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিকোণ থেকে সে আকাশ হাসি মাখা মুখ নিয়ে তার দিকে ইশারায় বলছে, একদম কাঁদবে না, ভালো থাকো প্রিয়।